আজকে ওকে আমি খাইছি এই বলে উঠে তার দিকে যেতে নিলে রিফান ভাইয়া আমাকে বাধা দিয়ে বলল, এখন না রিদিকা, আমরা নিলয় ভাইয়াকে অনুসরণ করে কাকা কাকি খোঁজ জানতে পারি, আপাতত তোমার রাগ নিয়ন্ত্রণ করো। আমি রিফান ভাইয়ার কথা মেনে নিয়ে থেমে গেলাম। তারপর অপেক্ষা করতে লাগলাম দূর থেকে। কিছুক্ষণ পর নিলয় একটা রিক্সায় উঠলো। আমিও তাড়াতাড়ি করে রিক্সা নিয়ে ওই রিক্সাকে অনুসরণ করলাম। রিফান ভাইয়াও উঠে বসে পড়লো। আমি বললাম, তুমি তো উড়েই আসতে পারো ভাইয়া, রিক্সা উঠার কি দরকার? রিক্সাওয়ালা মামা আমার দিকে তাকিয়ে বলল, কি কইলেন আফা? আমি বললাম, না না মামা, আপনি চুপচাপ ওই রিক্সাকে অনুসরণ করেন। এটা বলে রিফান ভাইয়ার দিকে তাকিয়ে হেসে দিলাম। মামা মনে হয় আমাকে পাগল ভাবছে। কিছুক্ষণ পর রিক্সাওয়ালা মামা বলল, আফা একটা কথা জিজ্ঞাই, কিছু মনে করবেন না? আমি বললাম, কি কথা মামা? মামা বলল, আপনার ওজন কত আফা? রিক্সাটা অনেক ভারী ভারী লাগতেছে, আমার মনে হইতাছে আপনি ছাড়াও কেউ একজন বসে আছে। আমি হেসে বলে দিলাম, আর বললেন না মামা, দুঃখের কথা কি কইমু, আমি দেখতে চিকন হইলেও ওজন একটু বেশি। আমার একটা বিয়ে হয়েছিল বুঝছেন, শখ করে জামাইয়ের কুলে বসছিলাম একদিন, আমার ওজনে জামাইয়ের কুলটাই ভেঙে গেছে। কুল ভাঙার অপরাধে সে আমাকে ছেড়ে দিয়েছে মামা। বলেন এটা কি আমার দোষ? রিক্সাওয়ালা মামা মনে হয় এসব বিশ্বাস করে নিয়েছে, সে আর কিছু বলল না। রিফান ভাইয়া আমার পাশে বসে হাসছে আমার এসব কথা শুনে। প্রায় 5 থেকে 10 মিনিট অনুসরণ করার পর নিলয় রিক্সা থামলো একটা একতলা বাড়ির সামনে। আমরাও দূরত্ব বজায় রেখে থামলাম। নিলয় আমাদেরকে খেয়াল করেনি। ভাড়া মিটিয়ে এসে ওই বাড়িতে ঢুকে পড়লো। আমরাও ভাড়া মিটিয়ে বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম। রিফান ভাইয়া বলল, তুমি এখানে অপেক্ষা করো রিদিকা, আমি আগে ভিতরে গিয়ে দেখি আসি। এই বলে রিফান ভাইয়া ফুরুত করে চলে গেল কিভাবে ভিতরে। কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও রিফান ভাইয়া আসছে না। কোনো আবার সমস্যা হলো না তো ভিতরে গিয়ে দেখবো নাকি? না থাক, কিছুক্ষণ অপেক্ষা করি। এবার আর ধৈর্য ধরে রাখতে পারলাম না, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। আমি তাড়াতাড়ি করে ওই বাড়ির ভিতরে ঢুকে পড়লাম। ঢুকার সময় দেখলাম রাস্তার পাশে একটা জংকার ধরা রডের টুকরো পড়ে আছে। সেটা হাতে নিয়ে নিলাম, কারণ ভিতরে গেলে কাজে লাগতে পারে। বাড়িতে ঢুকে কাউকে চোখে পড়ছে না আশেপাশে। আমি পা টিপে টিপে কোনো শব্দ না করেই হাসছিলাম। রডের টুকরোটা আমার জামার ভিতরে লুকিয়ে ফেললাম। ফিস ফিস করে ডাক দিলাম, রিফান ভাইয়া কোথায় তুমি? হঠাৎ পুরো ঘরটা অন্ধকার হয়ে গেল। আমি যেখানে আছি সেখানটাই দাঁড়িয়ে রইলাম। কারো পায়ের শব্দ কানে ভেসে আসলো। আমার আশেপাশে হেঁটে বেড়াচ্ছে সে। কিন্তু আমি বই না পেয়েও শান্ত করে বললাম, তোকে হিমেল বলে ডাকবো নাকি খুনি বাবা মায়ের সন্তান নিলয় বলে ডাকবো? এবার পায়ের শব্দটা বন্ধ হয়ে গেল। সে ঠিক আমার সামনে এসে দাঁড়ালো। দেখতে না পেলেও স্পষ্ট অনুভব করছি তার শ্বাস প্রশ্বাস। আমি বললাম, কেন এমনটা করলি আমার সাথে তুই? আমি তো তোকে নিজের চেয়েও বেশি ভালোবাসছিলাম। তোর জন্য নিজের পরিবারকে কষ্ট দিয়ে চলে এসেছিলাম। কেন করলি এটা? ওই পাশ থেকে কেউ একজন হাসতে হাসতে বলল, ধোঁকা দেওয়া আমার পারিবারিক শিক্ষা। যে যেই পরিবারে বেড়ে উঠবে, যা কিছু দেখে বেড়ে উঠবে, সে তো সেরকমই হবে, তাই না? শুধু তুই না রিদিকা, তোর মতো আরো অনেক মেয়েকে আমি ধোঁকা দিছি। এটা আমার হ্যাপিনেস, এটা করে আমি আনন্দ পাই। কিন্তু তুই যে আমাদের পারিবারিক ঝামেলার জড়িয়ে যাবি তা বুঝতে পারিনি। এখনো সময় আছে, এখান থেকে চলে যা যদি মরতে না চাস। এবার ঘরে আলো ফিরে এলো। দেখতে পেলাম নিলয় আমার একদম সামনে দাঁড়িয়ে আছে। আমি সাথে সাথে ওর কলার ধরে বললাম, রিফান ভাইয়া কোথায়? কি করেছিস তার সাথে? সে আমার হাত শক্ত করে চেপে ধরে কলার থেকে হাত ছাড়িয়ে বলল, তোরা কি ভেবেছিস আমাকে অনুসরণ করে তোরা এখানে এসেছিস? আসলে আমি তোদেরকে এখানে নিয়ে এসেছি। রিফান তার জায়গার মতোই আছে, ওর সাথে তুই নিজেকে জড়াইস না। ভালোই ভালোই বলছি, চলে যা এখান থেকে। তুই কি ভাবতেছস ওই রিফান আর ঋতু আমাকে আমার বাবা মাকে মেরে ফেলতে পারবে? কখনোই পারবে না। তান্ত্রিক আমাদের সেই ব্যবস্থাই করে দিয়েছে। ওরা ভাই বোন, ওদের প্রাপ্য পেয়েছে। এখন সময় হলে আমরা আমাদের উদ্দেশ্য সফল করে ওদের মুক্তি করে দেব। আমি খুব শক্ত হয়ে নিলয়ের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে বললাম, সব তো ঠিক আছে, রিফান আর ঋতু তো মারা গেছে, ওরা তোদেরকে কোনো কিছু করতে পারবে না। কিন্তু আমি তো এখনো বেঁচে আছি। তো তান্ত্রিক বাবা মনে হয় আমার থেকে বাঁচার জন্য কোনো না কোনো উপায় তোদেরকে বলে দিয়েছে। নাকি সে ব্যবস্থা করতে ভুলে গিয়েছিল? সে বলল, মানে কি? আর কোনো কিছু বলার আগেই রডটা বের করে সোজা নিলয়ের মাথা বরাবর বাড়ি দিলাম। সে প্রস্তুত থাকার কারণেই হাত দিয়ে বাড়িটা ফিরিয়ে নিল। রডটা ধরে ফেললো। যেহেতু রডটা জংকার ধরা ছিল, তাই আমি সজোরে টান মারলাম তার হাত থেকে। সে ধরে রাখতে পারলো না, হাতটা রক্তাক্ত হয়ে গেল টানের ছুটে। সে রেগে গিয়ে আমার গালে একটা থাপ্পড় বসালো। আমিও কোনো কিছু না ভেবে এবার তার পেটের ভিতরে রডটা ঢুকিয়ে দিলাম। আবার বের করে ফেললাম।
এবার সে পেটে হাত দিয়ে ফ্লোরে লুটিয়ে পড়লো। আমি বললাম, এই সামান্য আঘাতে তুই মরবি না জানি, এখানে অপেক্ষা কর, আমি রিফান ভাইয়াকে নিয়ে আসছি, তোর সাথে এখনো অনেক হিসাব বাকি আছে। এই বলে আমার উন্না দিয়ে তার পাটা বেঁধে ফেললাম যাতে পালাতে না পারে। তারপর আমি ডাকতে লাগলাম, রিফান ভাইয়া, রিফান ভাইয়া, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? কোথায় তুমি? ওই দিক থেকে নিলে হাসতে লাগলো, রিফান কখনো তোকে খুঁজে পাবে না, আমাকে মেরে ফেল তুই, না হলে আমিও সুযোগ পেলে তোর প্রতি এবার দয়া দেখাবো না। আমি ওর কথায় কান্না দিয়ে পুরো ঘরে তন্ন তন্ন করে খুঁজতে লাগলাম রিফান ভাইয়াকে। হঠাৎ চোখ পড়ে গেল ঘরের এক পাশে একটা কঙ্কাল রাখা। আমি ধীরে ধীরে সেই কঙ্কালের কাছে এগিয়ে গেলাম। নিলয় চিৎকার করে করে বলল, রিদিকা, ওর কাছে যাবি না তুই, ওইটা জীবন্ত কঙ্কাল, তোকে মেরে ফেলবে। আমি বুঝতে পারলাম এই কঙ্কালের মাঝে কোনো রহস্য আছে। আমি ভালো করে কঙ্কালটা পর্যবেক্ষণ করলাম, তার মাথাটা ধরে ঘুরিয়ে দিলাম, সাথে সাথে সেখানে দেওয়াল ফাঁক হয়ে একটা দরজা বের হয়ে আসলো। নিলয় আরো জোরে চিৎকার করে বলল, রিদিকা, এটা করিস না, আমি তোকে কখনোই ছাড়বো না, তুই আমার হাতেই মরবি। আমি সামান্য একটা হাসি দিয়ে বললাম, আমাকে তুই পরে মারিস, আগে নিজেকে বাঁচা। আর তোর তান্ত্রিক বাবা তোকে এটা বলেনি যে মৃত মানুষের থেকেও জীবিত মানুষের শক্তি ভয়ঙ্কর থাকে? আমি তোকে নিজের হাতে মারবো না, চিন্তা করিস না। এই বলে দরজাটা ঠেলে দিয়ে খুলে দেখলাম সাথে সাথে সেখানে রিফান ভাইয়া বের হয়ে আসলো আর বলল, রিদিকা, এই ঘরে আমাদের মৃতদেহ আছে, আমরা সঠিক জায়গায় এসেছি। আর নিলয় আমাকে ফাঁসিয়ে এই ঘরে বন্দি বানিয়ে দিয়েছে। তারপর আমি নিলয়ের দিকে হাত দিয়ে ইশারা করে বললাম, ওই দেখো তোমার চাচাতো ভাই নিলয়কে কিভাবে ফেলে রেখেছি। রিফান ভাইয়া নিলয়ের দিকে তাকিয়ে তার অবস্থা দেখে হাসতে লাগলো আর বলল, রিদিকা, তুই যদি বাংলা সিনেমায় অভিনয় করতি তাহলে এতদিনে দরজাল ক্যারেক্টার রিনা খানকে চাপিয়ে দিতি। আমি বললাম, চুপ করো মিয়া, এখন কি করতে হবে তাই বলো, তোমার মৃতদেহ পেয়ে গেলে আর কিছু কি পেতে হবে? রিফান ভাইয়া আমার কথায় জবাব না দিয়ে নিলয়ের দিকে এগিয়ে গেল। নিলয়ের মাথার কাছে গিয়ে বসলো। কিরে ভাইয়া, আমরা তো একটা পরিবারে ছিলাম, তোর বাবা মাকে কখনো কাকা কাকি ভাবিনি, বরং বাবা মা ভেবেছি। তোকে তো বড় ভাইয়ের আসনে বসিয়ে রাখছিলাম, সামান্য সম্পত্তির লোভে তোরা এটা কি করলি? এত নিচে নামতে পারলি তোরা? আচ্ছা, এসব কথা বাদ দিলাম, তোর বাবা মা তো সম্পত্তির জন্য এসব করছে, কিন্তু তুই রিদিকার সাথে টিস করে কি পেলি? নিলয় এবার করুণা সুরে বলল, ভাইয়া, আমাকে মাফ করে দে, আমি ভুল করেছি, আমাকে ছেড়ে দে তোরা, আমি আর কখনো এসব করব না। রিফান বলল, সব সময় অন্যায় অবিচার করার পরও যখন মৃত্যুর কাছে চলে আসিস, তোরা তখন তোদের মাপ চাওয়ার কথা মনে পড়ে, তাই না? মাপ তো পাবি না, তুই না, তোর বাবা মাও পাবে না, কেউ বাঁচতে পারবি না। এরপর রিফান ভাইয়া উঠে এসে আমাকে বলল, রিদিকা, আসো আমার সাথে, দেখো ওরা আমাদের শরীরটার সাথে কি করছে। এরপর ওই গোপন রুমে প্রবেশ করলাম রিফান ভাইয়ের সাথে। যা দেখলাম তাতে গাটা শিরে উঠলো আমার। কাছের বাক্সে রিফান আর ঋতুর মৃতদেহ সংগ্রহণ করে রাখা হয়েছে, আর পাহারাদার হিসাবে 2টা বিষধর কালো সাপ রাখা হয়েছে। সাপগুলো তাদের শরীর পেঁচিয়ে ধরে আছে। আমি রিফান ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, এবার কি করব আমরা? এই সাপের কাছ থেকে কিভাবে নেব তোমাদের মৃতদেহ? আমি সাপ অনেক ভয় পাই ভাইয়া, এটাকে আমি করতে পারবো না। রিফান ভাইয়া বলল, একটু শান্ত হও, ওইটা সাধারণ কোনো সাপ না, ওরা জিন সাপ, ওদের তাড়ানোর কোনো না কোনো উপায় অবশ্যই আছে। রিফান ভাইয়া, আমি কিন্তু এসব সাপের সাথে লড়াই করতে পারবো না, দেখো কি ভয়ানক দেখতে, আমি তো কিছু একটা দেখলেও ভয় পাই, এবার আপনি অন্য কোনো উপায় খুঁজুন সাপ তাড়ানোর। আমি নাই ভাই। ভাইয়া খুব চিন্তিত হয়ে গেল। এই সাপ যেভাবে তাদের শরীর পেঁচিয়ে ধরে আছে তাতে মনে হয় না যে এত সহজে তাড়ানো যাবে। রিফান ভাইয়া কিছু না বলা দেখে আমি বললাম, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়, আমি তো তোমার বর্তমান অভিভাবক, তাই না? যা করার আমাকেই করতে হবে। যাওয়ার আগে তোমাদের সব সম্পত্তি তোমাদের নামে লিখে দিয়ে যাব। রিফান ভাইয়া একটা হাসি দিয়ে বলল, আচ্ছা, তা দিয়ে যাবে, এখন তাড়াতাড়ি সাপ তাড়ানোর ব্যবস্থা করো আমাদের দেহ থেকে, আমাদের হাতে বেশি সময় নেই। তারপর আমি কাছের বাক্সের চারদিকে ঘোরাফিরে করে দেখছি ঋতু আর রিফান ভাই গিয়েছে অনেক আগেই, 5 বছর হয়ে গেছে, কিন্তু তাদের শরীরটা এখনো অক্ষত। তার মানে এই তান্ত্রিক অনেক শক্তিশালী, 2টা মৃতদেহকে এতদিন পর্যন্ত অক্ষত রাখতে পারছে। এর মাঝে নিলয় পিছন থেকে ডেকে বলল, রিদিকা, তোমরা চাইলে আমি বলে দিতে পারি কিভাবে সাপ তাড়ানো যেতে পারে, তার পরিবর্তনে আমাকে ছেড়ে যেতে হবে। রিফান ভাইয়া এক ঝটকে নিলয়ের কাছে গিয়ে জালালো কণ্ঠে বলল, তোর কোনো সাহায্য আমাদের দরকার নেই, তোকে তো এত সহজে মারবো না, চুপচাপ এখানে পড়ে থাক এখন, আর এখন কোনো কথা বলবি না। আমি এগিয়ে গিয়ে রিফান ভাইয়াকে বললাম, এত ভদ্র কেন তুমি? এই পরিস্থিতিতে নিলয়কে গালি দিয়ে ওর কলার চেপে ধরার কথা ছিল না তোমার, কিন্তু তুমি সামান্য একটা ধমক দিয়ে ক্ষান্ত হয়ে গেলে, নাকি গালাগালি দিতে জানো না তুমি? রিফান ভাইয়া বলল, এখানে শুধু
তুমি আসো বলেই গালি দেইনি, না হলে আমি গালাগালিতে এক্সপার্ট। বেঁচে থাকতে আমি পুরান ঢাকার পোলাপানের সাথে ঘোরাফেরা করছি, গালি শিখানোর পরে টাকা চাইতাম, ওই গালি আমাকে দিয়ে চলে যেত। আমি হাসতে হাসতে বললাম, না থাক, আর বলতে হবে না, বুঝছি আপনি গালাগালিতে পিএইচডি করে আপনি এখানে দাঁড়ান, আমি বাইরে গিয়ে দেখি কোনো সাহায্য পাই কিনা। এই বলে আমি বাইরে গেলাম, কারো কাছে সাহায্য চাইবো ভাবছি। রাস্তায় অনেক মানুষ পড়লো, কিন্তু তেমন বর্ষা হচ্ছে না। হঠাৎ খেয়াল করলাম আমার এক ক্লাসমেট সাব্বির এদিকে আসছে। আমি তাড়াতাড়ি লুকানোর চেষ্টা করলাম, কারণ ও জানলে বাসায় জানিয়ে দেবে। কিন্তু লুকানোর আগে ওর চোখে পড়ে গেলাম। দৌড়ে এলো আমার কাছে, এসেই এক গাদা প্রশ্ন ছুড়ে দিল আমার দিকে। কিরে দিকা, তুই কইছিলি, কোথায় গিয়েছিলি, কার সাথে গিয়েছিলি, এমন কাজটা কেমনে করতে পারলি, মায়ের কথা একবারও চিন্তা করলি না তুই? আরো অনেক কথা। আমি ওকে থামিয়ে দিয়ে বললাম, ভাই তুই এখন থাম, সব বলবো তোকে, কিন্তু অনেক বিপদে আছি, তুই যা এখন এখান থেকে। আর তুই বাসায় গিয়ে কাউকে কোনো কিছু বলবি না, দয়া করে। আর এদিকে আমি একটা কাজে ফেসে গেছি, কাজটা শেষ করে বাসায় ফিরে যাব। সাব্বির বলল, তুই আবার কি কাজে ফেসে গেলি, আর কি বিপদের কথা বলছিস, আমাকে বল, দেখি আমি কোনো সাহায্য করতে পারি কিনা। আমি বললাম, তুই পারবি না দোষ, এটা তোর চিন্তার চেয়েও বেশি ভয়ানক। তুই এখন যা এখান থেকে, আমি কোনো ব্যবস্থা করে নেব। এইটা কোনো কথা বললি? তুই পারবি কিন্তু আমি পারবো না, এবার বলেই দেখ আমি করতে পারি কিনা। ওর চেয়ে বেশি সাহস আমার, বুঝতে পারছস? সাব্বির কথাটা বলল। আমি একটু ভেবে বললাম, সাব্বির আচ্ছা চল এই বাড়ির ভিতরে, তবে কোনো প্রশ্ন করবি না, সময় হলে তোকে সব বলবো, মন দিয়ে শুন আমার কথা। এখানে 2টা মেয়ের মরদেহ আছে, সেগুলোকে নিয়ে একটা গোপন জায়গায় যেতে হবে। তার আগে আমাদের একটা গাড়ি লাগবে দেহগুলো এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। সাব্বির বলল, আচ্ছা গাড়ির ব্যবস্থা হয়ে যাবে, তার আগে বল কাদের মরদেহর কথা বলছিস? তুই কি এখানে গুণ করে ফেলছিস নাকি কাউকে, এখন বডি লুকানোর চেষ্টা করছিস? আমি বললাম, চুপ কর, এজন্যই তোকে এখান থেকে যেতে বলছিলাম। আমি জানতাম তুই উল্টো পাল্টা প্রশ্ন করবি আর আমাকে বিপদে ফেলবি, বলছিলাম না কোনো প্রশ্ন করা যাবে না, এখন সময় হলে তোকে সব বলবো। সাব্বির বলল, আচ্ছা আর কোনো প্রশ্ন করব না, এখন তুই দাঁড়া, আমি দেখতেছি গাড়ির ব্যবস্থা হই কিনা। এই বলে সাব্বির কাকে যেন ফোন করলো, একটা গাড়ি লাগবে, কোথায় আসতে হবে তা বলে দিল। তারপর আমি সাব্বিরকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলাম। রিফান ভাইয়া নীলুয়ের মাথার কাছে বসে আছে, আমাকে দেখে চোখের ইশারায় বলল, এটা কাকে নিয়ে এসেছিস? আমি হাতের ইশারায় বললাম, চিন্তা নেই, সব ঠিক আছে। নীলয়কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সাব্বির বলল, এটা আবার কে, তুই মেরে ফেলছিস নাকি তাকে? আমি বললাম, হ্যাঁ আমি মেরেছি, ওর জন্য বাড়ি ছেড়ে পালিয়ে এসেছিলাম, কিন্তু ও আমাকে ধোকা দিয়েছে, তাই ওকে মেরেছি। এটা শুনে সাব্বির দৌড়ে গিয়ে নীলের বুকে একটা লাথি দিয়ে বলল, শালা আমার ফ্রেন্ডকে ধোকা দিস তুই, তো চোখ 2টা তুলে মার্বেল খেলবো আমি। আমি সাব্বিরের জামা ধরে পিছনে ঠেলে নিয়ে বললাম, যে কাজের জন্য এনেছি সেটা কর, ওর ব্যাপারটা আমরা পরে দেখছি। সাব্বির বলল, হ্যাঁ মনে পড়ছে, তুই মরদেহর কথা বলছিলি, আছে আমাকে দেখা। তারপর সাব্বিরকে নিয়ে ওই গোপন রুমে গেলাম। রিফান ভাইয়া আসলো, কিন্তু সাব্বির রিফান ভাইয়াকে দেখতে পাচ্ছে না। মরদেহ পেঁচিয়ে সাপ দেখে সাব্বির ভয় পেয়ে বলল, রিদিকা এসব কি, সাপ আসলো কিভাবে, এই মরদেহগুলোর সাথে কি হচ্ছে, আর ওদের সাথে তোর কি সম্পর্ক? আমি বললাম, সব তোকে বলবো, এখন দয়া করে এই সাপ তাড়ানোর ব্যবস্থা কর, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে হবে। সাব্বির বলল, দেখি কি করা যায়, এরকম সাপ আগে কখনো দেখিনি, আমার মনে হয় এগুলো সাপ না অন্য কিছু। তারপর সাব্বির এগিয়ে গেল কাছের বাক্সের দিকে, নিচের গায়ের থাকা গেঞ্জিটা খুলে ফেললো এবং তার হাত পেঁচিয়ে নিল। তারপর বক্সের ওপারের ঢাকনাটা খুলে উঠিয়ে ফেলে দিল। আমি সাব্বিরের সাহস দেখে সত্যি অবাক হয়ে গেলাম এবং বললাম, দোস্ত সাবধানে। হঠাৎ রুমের দেওয়ালগুলো থেকে কালা ধোঁয়া বের হতে লাগলো। রিফান ভাইয়া বলল, রিদিকা উন্না দিয়ে নাক মুখ বেঁধে ফেলো, এই ধোঁয়া যেন নিঃশ্বাসের সাথে ভিতরে না যায়, তোমার ফ্যানকে বলো এখান থেকে তাড়াতাড়ি বের হতে হবে আমাদের। আমি সাব্বিরকে বললাম, গেঞ্জি দিয়ে নাক মুখ বন্ধ করে ফেল, ধোঁয়া যেন ভিতরে না যায়। এই বলে সেখান থেকে বের হওয়ার জন্য পা বাড়ালাম, বের হওয়ার কোনো সুযোগ পেলাম না। মুহূর্তের মাঝে পুরো রুমটা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল। সাব্বির এবং আমি মুখ চেপে ধরে দাঁড়িয়ে রইলাম, কিছুই দেখা যাচ্ছে না, দরজাটা কোনো দিকে সেটা পরিষ্কার খুঁজে পাচ্ছি না আমরা। হঠাৎ হঠাৎ একটা শব্দ কানে এলো, সাপ ফুসফুস করে যেমন তেমন। তার মানে কি সাপ বাক্স থেকে বের হয়েছে? শব্দটা যেন নিকটে আসছে। রিফান ভাইয়া এখন কি করব, পালিয়ে গেলে আমরা তোমাদের দেহ হারাতে হবে, এগুলা না নিয়ে কিভাবে যাব এখান থেকে? সাব্বির বলল, কার সাথে কথা বলছিস তুই, এখানে রিফানটা আবার কে? তুই চুপচাপ থাক একটু, বলছি না কোনো প্রশ্ন করবি না। হঠাৎ আমার পায়ের কাছে ঠান্ডা কিছু অনুভব করলাম,
সেটা আমার পা ঘেঁষে চলে যাচ্ছে। আমি বুঝতে পারলাম এটা সাপ। এবার পুরো শরীরটা কাঁপুনি দিয়ে উঠলো। আমি ধীরে ধীরে বললাম, রিফান ভাইয়া, সাপ আমার পায়ের কাছে, একটু এটা করো। রিফান ভাইয়া বলো, নাড়াচুরা করবা না একদম। তোমার ফ্রেন্ডকে বলো রুমের দরজাটা খুঁজে বের করতে। তারপর যা করার আমি করছি। আমি সাব্বিরকে দরজা খোলার জন্য বললাম। সাব্বির কালো ধোয়ার মাঝে হাত মুখ চেপে ধরে অন্য হাতে অনুমান করে দরজাটা খুঁজতে লাগলো। এর মাঝে ঠান্ডা অনুভূতি সাপটা পা বেয়ে উপরে উঠতে লাগলো। আমি চিৎকার করে বললাম, সাব্বির তাড়াতাড়ি করো, সাপটা আমাকে পেঁচিয়ে নিচ্ছে। আমি পা নড়ানোর শক্তিটাও পাচ্ছি না। সাব্বির হন্তদন্ত হয়ে বলল, এই তো পেয়ে গেছি, ঠিক তোর বাম দিকে দরজাটা। এখন কি করতে হবে বল। রিফান ভাইয়া বলো, এখন যা করার সেই করবে। এবার রিফান ভাই আমার পায়ের কাছ থেকে সাপটাকে ধরে ছিটকে দরজার বাইরে ফেলে দিল। আমি যেন পান ফিরে পেলাম। হঠাৎ বাইরে থেকে নিলয়ের চিৎকার। তাহলে সে সাপটা নিলয়ের কাছে গিয়ে পড়ছে। আমরা তো ভুলেই গেছিলাম যে নিলয় বাহিরে, হয়তো সাপ দেখে চিৎকার করছে, তাই এতটা পাত্তা দিলাম না। এবার ধীরে ধীরে কালো ধোঁয়াটা কমে যেতে লাগলো। এক পর্যায়ে সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেল রুমটা। তাকিয়ে দেখলাম এখন রিফান ভাইয়া আর ঋতুর মতো মরদেহ, কোনো সাপ নেই। একটা স্বস্তির নিঃশ্বাস নিলাম। অবশেষে সাপ তাড়াতে পারলাম আমরা। সাব্বিরকে বললাম, তোর গাড়িটা কত দূর আসলো রে, আমাদের এই মৃতদেহ দুইটা নিয়ে যেতে হবে। সাব্বির বলল, এই তো এসে পড়ছে কিছুক্ষণের মাঝেই। জানি না তুই কি করছিস এইসব, বিয়ের দিন পালিয়ে এসে এসব কাজে জড়িয়ে ফেলছস। আর আমিও তোকে সাহায্য করছি, তোর সাথে আমিও ফেসে গেলাম। বললাম, চিন্তা করিস না দোষ, সব জানতে পারবি। আপাতত এইটা জেনে রাখ, আমি তোকে অন্যায় কাজ করাচ্ছি না। এই যে দুইটা শরীর দেখছস, ওরা ভাই বোন আপনজন। দের নোংরা রূপে ওদের মৃত্যু হয়েছে। আমি শুধু ওদেরকে প্রাপ্য সাহায্যটুকু করছি। রিফান ভাইয়া বাহির থেকে ডাক দিল, রিদিকা আকাম হয়ে গিয়েছে, তাড়াতাড়ি বাহিরে আসো। আমি সাব্বিরকে বললাম, বাহিরে আইতো, কিছু একটা হয়েছে ওইখানে। গিয়ে দেখলাম নিলয়ের নিতর দেহটা পড়ে আছে মাথাবিহীন। কেউ নিলয়ের মাথাটা আলাদা করে নিয়ে গেছে। সাব্বির বলল, এটা কি হলো, এটা কেমনে হইলো? তার মানে এজন্যই তখন ও চিৎকার করছিল। আমার রাগ উঠল এভাবে যে নিলয়কে নিজ হাতে মারতে পারলাম না। এটা কে করলো জানি না। এর মাঝে গাড়িটা বাড়ির বাইরে এসে থামলো, হর্ন মারলো। সাব্বির বলল, গাড়ি এসেছে, তুই রেডি কর, আমি বাহির গিয়ে ড্রাইভারকে ম্যানেজ করছি। তারপর আমি কাছের বাক্স থেকে রিফান ভাইয়া আর ঋতুর শরীরটা নিচে নামালাম। এখনো যেন তাদের শরীরটা জীবিত। রিফান ভাইয়া মন খারাপ করে দূরে তাকিয়ে দেখছে। তার দিকে তাকিয়ে সত্যি খুব কষ্ট পেলাম। ভাগ্যের আমাদেরকে কোথায় না কোথায় নিয়ে আসে। আমি রিফান ভাইয়ার মন ভালো করার জন্য বললাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখবে নাকি আমাকে একটু সাহায্য করবে? তবে একটা কথা জানো রিফান ভাইয়া, তুমি বেঁচে থাকলে তোমার সাথে প্রেম করতাম আমি, পর তোমাকে বিয়ে করে তোমার সব সম্পত্তি আমার নামে লিখে নিতাম। রিফান ভাইয়া একটা শুকনো হাসি দিয়ে আবার ঠাস দাঁড়িয়ে রইল। বুঝলাম নিজের মৃতদেহ শরীর নিজের সামনে দেখে অনেক কষ্ট পাচ্ছে সে। তারপর সাব্বির এসে বলল, কই রেডি করছস? এখন চল, আমাদেরকে যেতে হবে। ড্রাইভারকে টাকা দিয়ে আজকের জন্য ছুটি দিয়ে দিয়েছি, গাড়ি আমি চালিয়ে নিয়ে যাব, চিন্তা করিস না। এসব ব্যাপারে কম মানুষকে জানানোই ভালো হবে। আমি সাব্বিরকে বললাম, এটা তুই ঠিক কাজ করছস, এর জন্যই তো তোকে এখানে এনেছি। এরপর সাব্বির সাহায্যে রিফান ভাইয়া আর ঋতুর শরীর গাড়িতে উঠালাম। নিলয়ের মাথাবিহীন শরীরটা সেখানেই ফেলে চলে এলাম। সাব্বির গাড়ি ড্রাইভ করতে লাগলো। আমি বলে দিলাম কোথায় যেতে হবে। রিফান ভাইয়া আর আমি পিছনে বসে রইলাম। কারোর মুখে কোনো কথা নেই। রিফান ভাইয়ার মনটা খুব খারাপ। নীরবতা ভেঙে সাব্বির বলল, আচ্ছা রিদিকা, এখানে তুই আমি আর মৃতদেহ ছাড়াও কেউ কি আছে? আমি বললাম, হ্যাঁ আছে, রিফান ভাইয়া আছে। এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ, সে আমার পাশেই বসে আছে, শুধু আমি তাকেই দেখতে পাই। আর যে মেয়েটার মৃতদেহ দেখতেছিস, ওইটা রিফান ভাইয়ের বোন ঋতু। আমরা এখন ঋতুর কাছেই যাচ্ছি এগুলা নিয়ে। সাব্বির বলল, এতদিনে এসব ভূতপ্রেত আত্মা সিনেমাতে দেখছি, গল্পে শুনছি, অনেক ইচ্ছে ছিল বাস্তবে দেখার, এসব অভিজ্ঞতা নেওয়ার, সেটা পূর্ণ হতে যাচ্ছে। সাব্বিরের বকবক শুনতে শুনতে আমরা রিফান ভাইয়ের বিল্ডিং এর কাছে চলে আসলাম। গাড়ি সাইড করে মৃতদেহগুলা সাব্বির আমার কথা মতো দোতলায় নিয়ে গেল। ঋতুকে সারপ্রাইজ দেবো ভেবে আস্তে আস্তে দরজাটা খুললাম। দরজা খুলে আমরা নিজেরাই শক্ট হয়ে গেলাম। রিফান ভাই আমার দিকে তাকিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সাব্বির ভরাট্ট চোখে সামনে তাকালো। নীলুয়ের কালা মাথাটা হাতে করে একটা লোক দাঁড়িয়ে আছে। রিফান ভাইয়া বলে উঠলো, কাকা আপনি? গল্প দিতে আর ইচ্ছা করতেছে না গাইস, তো তোমরা কি করতেছো?
ভিডিওতে বেশি বেশি লাইক করে ফেলি আর রিপোস্ট করো গাইস, তাড়াতাড়ি করো। যারা যারা গল্পটা পুরো দেখতে চাও